নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন। হ্যাঁ, আনন্দে থাকারই কথা, কারণ আর মাত্র কটা দিন বাদে মা আসছে আমাদের কাছে। বুঝতেই পারছেন, পুজো আসছে। আর পুজোয় কোন ক্লাব কি করছে, কে কাকে টক্কর দিচ্ছে, কে কি চমক দিচ্ছে থিম করে, সেসব জানতে এবং দেখতে আমরা বিগত কয়েক বছর ধরে করছি হচ্ছে প্রস্তুতি পর্ব। সেই জন্য এবছর হাজির হয়েছি প্রস্তুতি পর্ব 2025 নিয়ে। আজকের প্রস্তুতি পর্ব দেখতে চলে এসেছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে। এবছরে তাদের ভাবনা অনন্ত সৃষ্টি। কি বলছে এই ভাবনা নিয়ে শিল্পী এবং কি আশা রাখছে উদ্যোক্তারা, এবারেও কি দর্শকদের মন জয় করবে, সবটাই শুনবো ওনাদের মুখ থেকে আর ঘুরে দেখবো মণ্ডপটা। চলুন। পেয়ে গেছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের কিছু সদস্যদেরকে, তাদের সাথেই কথা বলবো। প্রথমেই প্রচেষ্টা স্বাগত। হ্যাঁ, আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুজোকে কভারেজ করার জন্য। কি মনে হয় সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব মানেই একটা চমক, কিছু না কিছু মেসেজ এবং প্রতিবার দর্শকদের মন জয় করা। কি মনে হয় এবারে যে থিম দিয়ে? এবারেও তার কোনো নেগেটিভিটি কিছু থাকবে না, এবারেও পজিটিভিটি। আমাদের 100% আমরা আশাবাদী যে আমাদের পুজো এবারেও হিট হবে। আমরা প্রতি বছরই হাওড়াকে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, এবারেও তাই, তার কোনো বিকল্প নেই। এবারেও আমরা নতুন কিছু হাওড়াকে দেবো। এবছর কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবারে 42তম বর্ষ। মানে সামনে আসছে 50, এইগুলো দিয়েই কি সেগুলো শুরু হচ্ছে? একদমই, 50-এর চমক তো থাকবেই। মোটামুটি আমাদের 40 থেকেই 50-এর প্রিপারেশন শুরু হয়েছে। ঠিক আছে, লাস্ট 10 বছর আমাদের যেটা হচ্ছে সেটা তার সঙ্গে প্লাস হয়ে 50 হবে। 50-এর প্রিপারেশন আমরা এখন থেকেই তৈরি। এবছর থিম শিল্পীকে? আমাদের এবারে ভাবনায় হচ্ছে আমাদের শান্তনু ভট্টাচার্য, আর প্রতিমা হচ্ছে সৈকত বসু, আবহাওয়া হচ্ছে দীপময় দাস। এই যে এত সুন্দর একটা মণ্ডপ প্রস্তুতি চলছে, আর কতদিনের মধ্যে পুরো প্রস্তুত হবে এবং দর্শনার্থীদের জন্য ওপেন হবে? আমাদের ওপেনিং ডেট হচ্ছে 24 তারিখ, বাট আমাদের মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি মহালয়ার দিন। মহালয়ার দিন। যেটা আপনি বললেন যে প্রতি বছরই একটা আশা রাখে দর্শনার্থীরা, এবছরও সেই নেগেটিভিটি নেই, কারণ দর্শনার্থীরা আশা সেরকমই রেখেছে। কি মনে, তাই তো? একদম একদম। হাওড়ার চমক কল্পতরু স্পোর্টিং ক্লাব। হাওড়ায় প্রথম থিম আমরাই দেখিয়েছি, যে কাপড়ের প্যান্ডেল ছাড়াও যে অন্য কিছু মেটেরিয়ালস দিয়ে প্যান্ডেল করা যায়। 2003 ফার্স্ট আমরা হাওড়ায় দেখিয়েছি। এইটা আমাদের কন্টিনিউয়াস চলেই আসছে থিমের প্যান্ডেল। আমরা এখনো পর্যন্ত 2003 প্রথম থিম তৈরি করেছি। দীর্ঘ 22 বছর ধরে আমরা থিমেরই প্যান্ডেল করে আসছি। করোনা কালেও ছোট হোক, বাট থিমের প্যান্ডেল হয়েছে, কাপড়ের প্যান্ডেল আমাদের কিন্তু কোনোদিন হয়নি। সেই শুরু। তাহলে এবার শিল্পীর সাথে কথা বলবো, তার থেকে জানবো এই যে ভাবনা, সেই ভাবনা সম্পর্কে শিল্পীর থট দিয়ে আমরা আর কি দেখবো, আপনাদেরকে দেখাবো এবং জানাবো। চলো। যেমন শুরুতে বললাম, উদ্যোক্তাদের থেকে জানবো এবং যার ভাবনায় পুরো মণ্ডপটা সেজে উঠছে তার থেকে জানবো। শান্তনুবাবুকে পেয়েছি, যে যার ভাবনা আর কি সেই মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়ে তুলছেন। অত্যন্ত ব্যস্ত। প্রথমে প্রচেষ্টায় স্বাগত। ব্যস্ত তো বটে, তবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যতটা তাড়াতাড়ি এবার শেষ করে নেওয়া যায়, আজকালের মধ্যেই শেষ করতে হবে। তো এই আর কি, সবাই খুব ক্লান্ত, খুব ব্যস্ত। এবারে ভাবনাটা কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হবে? 2025-এর ভাবনার নাম হচ্ছে অনন্ত সৃষ্টি। অনন্ত সৃষ্টি অ্যাকচুয়ালি এটা খুব একটু রূপক অর্থে ধরা, মানে সব রকম মিশিয়ে ব্যাপারটাকে করা। অ্যাকচুয়ালি সৃষ্টির তো কোনো সময় হয় না, কোনো কাল হয় না, প্রতিক্ষণেই নতুন নতুন রূপের সৃষ্টি হয়েছে, কিছু না কিছু নতুন ভাবে তৈরি হয়ে চলছে। অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন আবার অনেক জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস মানে কিন্তু খারাপ নয়,
ধ্বংস হচ্ছে একটা সাইকেলের একটা পার্ট, আর সৃষ্টিটা আর একটা পার্ট। এদিক দিয়ে কমে যাচ্ছে, ওদিক দিয়ে আবার নতুন হয়ে যাচ্ছে, আবার একদিক দিয়ে কমছে, আবার একদিক দিয়ে এই চাকা যে ঘুরছে আর কি। একটা চাকা ঘুরেই চলেছে। এইটাই হচ্ছে একটা অনন্ত সৃষ্টির একটা খেলা। সৃষ্টি হচ্ছে মানেই কোথাও না কোথাও একটা কিছু ক্ষয়ে যাচ্ছে, এবং এই ব্যালেন্সটাই চলে যাচ্ছে। তো এই হিসেব থেকে আমাদের যেটা মনে হয় যে সৃষ্টিরূপী যে কাজগুলো হয় তার সঙ্গে আমরা ধ্বংসটাকে ক্যালকুলেট করি না, কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যায় সমস্ত কিছু। তো এই যে যেটা আমাদের সমস্ত জায়গায় পুরাণে বলা আছে, পঞ্চভূত মানে মানে আমাদের যে অগ্নি, বায়ু, মাটি, আকাশ, জল, তো এই পার্টগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে পার্টের মধ্যে আছে, এবং এইগুলোর মধ্যে দিয়ে একটা প্রাণরূপী গাছকে দেখানো হয়েছে, যে গাছ যেহেতু পৃথিবীর মানে সব থেকে প্রাচীনতম প্রাণ, তো সেইটাকেই আমরা রেখে দিয়েছি। একটা গাছ হয়, গাছের পর আবার সেই গাছটা বাড়ে, বড় হয়ে যায়, তারপরে আবার সেটা ধ্বংস হয়ে যায়, তারপরে আবার একটা নতুন ফর্মে আবার নতুন একটা গাছ তৈরি হয়ে যায়। তো এইভাবে চলতে থাকছে এটা। হ্যাঁ। আর যদি প্রাসঙ্গিক হিসেবে দেখি যে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে দুর্গা পুজোর সঙ্গে কেন এটা সামঞ্জস্যপূর্ণ, তার কারণ হচ্ছে যে দুর্গা নিজেরই কিন্তু সৃষ্টির আলাদা করে জন্ম থেকে ছোট বাচ্চা দুর্গা হয়েছিল এরকম নয়, একটা একটা খুব মানে জরুরি কাজের জন্য দুর্গার জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল, জন্ম হয়নি, সৃষ্টি করা হয়েছিল অসুরকে ধ্বংস করার জন্য। অসুর রূপী যে সমস্যা সেই সময় ছিল প্রচণ্ডী অনুযায়ী, তাকে ধ্বংস করতে কেউ পারছিল না, তখন দুর্গা সেখান থেকে তৈরি হয়ে তাকে ধ্বংস করে তারপরে আবার নতুন ভাবে তারপরে কিন্তু দুর্গা বিলীন হয়ে গেছিল, এইটাই বলা হয়। তো তেমনি আমাদের প্রত্যেকের জীবনেও কিন্তু অসুর রূপী ধরলেও বিভিন্ন রকম সমস্যা কিন্তু প্রত্যেক জীবনে বিভিন্ন স্তরে স্তরে প্রতিনিয়ত তৈরি হয়ে আসছে। আমরা এক এক সময় মনে হয় যে এইটাকে বোধহয় আর পার করা গেল না, এটা আমাকে একদম বসিয়ে দেবে, প্রত্যেক জীবনে এরকম হতেই থাকে, কিন্তু আমরা তো পেরে যাই আস্তে আস্তে, আবার সেইটাকে ঠিক জয় করি। তো এই একটা যে নতুন ভাবে অন্য কিছু একটা সমস্যার সমাধান করলাম বা কিছু, সেটাও একটা ধরনের সৃষ্টি, সেটাও চলেছে। আবার একটা জিনিস হলো না, সেটা একটা বেরিয়ে চলে গেল, বা হওয়া কোনো কিছু যেটা পুরনো পন্থী মনে হলো, সেটাও তো আমাদের একটা ধ্বংস। নিশ্চয়ই। তো এবছর আমি দেখছি মণ্ডপে বেশ কিছু জিনিস যেগুলো একদম পরিবেশ বান্ধব, যেমন চটের আছে, তারপর ওখানে যেটা হয় আর কি জালি, সেই জিনিসগুলোকে ব্যবহার করা, এইগুলো দিয়ে পুরো মণ্ডপটা সেজে উঠছে। হ্যাঁ, এখানে মোটামুটি যে ধরনের ইউজ করেছি আমরা সেগুলো সব, দেখুন মণ্ডপের অ্যাকচুয়ালি যদি আমাকে খুব ডিপলি আমার থট হিসেবে দেখি, তাহলে আমি মেটেরিয়ালটাকে খুব একটা মেটেরিয়াল হিসেবে দেখি না, ওটা ওই মেটেরিয়ালটা কিন্তু ইমমেটেরিয়াল অ্যাকচুয়ালি, কারণ মেটেরিয়ালের ইউজটা আমি তো এখানে চেষ্টা করছি একটা জিনিসকে রূপ দান করতে গেলে যে মেটেরিয়ালটা দিয়ে করলে বেটার লাগছে সেটাই, এরম নয় যে এইটাই পরিবেশের বান্ধব, এইটাই পরিবেশ বান্ধব হিসেবে। যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা আমাদের সারা জীবনের জন্য, সেটা শুধু এই 5 দিনের জন্য নয়, এটা আমাদের সচেতন থাকতে হবে সারা জীবন ধরে, এবং পরবর্তী জেনারেশনের কাছেও সেই সচেতনতাটা পৌঁছে দেওয়া আমাদের উচিত। কিন্তু তার মানে এটাই যে পুজো প্যান্ডেলেই করতে হবে এর কোনো মানে নেই আমার কাছে। একটা সাধারণ দর্শনার্থী হিসেবে যখন মণ্ডপে ঢুকবে, তখন কি দেখে তারা প্রতিমার দিকে এগোবে? প্রথমে দর্শনার্থী দেখবেন তো একটা রূপ তৈরি করা হচ্ছেই, যেখানে কিছু মেকানিজম পার্ট থাকছে, কিছু অনেক রকমের জিনিস থাকবে। তো এখন গোটা ব্যাপারটাই নির্ভর করে দর্শনার্থীর মানসিকতার উপর, সে কতটাকে দেখবে বলে আসছে, আর কতটা বুঝবে বলে আসছে, আর কতটা এইটার পর আর কতগুলো দেখলে অনেকগুলো কাউন্টেবল হলো সেইটা দেখতে আসছে, এইটার উপর নির্ভর করে যে সে কি দেখলো, এটা আমার মনে হয়। কারণ বেশিরভাগ দর্শনার্থী এখন যখন ঢোকে, এটা আমার নিজের খুব খারাপ লাগার জায়গা যে তারা ঢোকে শুধু চলে যাবার জন্যে, বাদ বাকি হাতটা এরকম উঁচু করা থাকে একটা ফোনে, এবং সেটা ফোনটা কি তুলছে সেও জানে না। কিন্তু আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, আমি দিনের পর দিন প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, পাবলিক কিন্তু ঢোকেন, তারা
ভালো দেখবেন বলেই ঢুকছেন আশা নিশ্চয়ই। করে, কিন্তু দেখার থেকেও মনোযোগ বেশি থাকে যে কিভাবে কোনখান দিয়ে যাব, কিন্তু ফোনটা ধরা আছে, ওখানে একটা রেকর্ডিং কন্টিনিউ চলে হচ্ছে। যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্লিজ একটা প্যান্ডেল যখন এতগুলো লোক এত দিন ধরে কাজ করে তৈরি করছে, একটু ফিল করা, অনুভব করার চেষ্টা করুন রাদার দ্যান ভিডিও ফটোগ্রাফি। কারণ ভিডিও ফুটেজটা আমার মনে হয় 4 দিনের বেশি রাখা যায় না ফোনে, ওটা ডিলিটই হয়। তো ডিলিট করার জন্য কিন্তু আমি জিনিসটা তৈরি করিনি, এতগুলো ছেলে এতদিন খাটেনি, ক্লাবের কর্মকর্তারা এতদিন ধরে এত খরচা করে এত ভাবে যে এতটা এফোর্ট, এটা ডিলিট করে দেওয়ার জন্য নয়, এটা প্রিজার্ভ করার জন্য। যদি এটার থেকে কিছু প্রিজার্ভ করতে পারে তাহলে খুব ভালো লাগে। প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও এক থাকছে। হ্যাঁ।